এদের দেখাশোনার জন্য আমাদের আশ্রমে বর্তমানে এখন প্রায় ধরুন 8-9 জন লোক আছে ফ্রি। এখানে কতদিন আছেন? 5 বছর। 5 বছর। আর এখানে আপনাদের রেগুলার চেক আপ কিছু হয়? বাবা সকাল সন্ধ্যায় ঠাকুরের নাম গান। তার মানে পরিবেশও খুব ভালো, পরিবেশ এবং পরিষেবাও ভালো। পরিষেবাও ভালো, মানে এখানে একদম বাড়ির মতো আছেন। বাড়ির মতো আছে, খুব ভালো। বাড়িতে থাকলে একটা দায়িত্ব থাকে, এখানে আমার দায়িত্বটা ওরা নিচ্ছে। ঠিক। এই দিকে পরপর রয়েছে অনেকগুলি ঘর, যেগুলির প্রত্যেকটাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যার প্রতিটাতেই রয়েছে 2টি করে 5-7 বেডের বন্দোবস্ত। রয়েছে ঝাঁ চকচকে বাথরুমের ব্যবস্থাও, যার প্রতিটাতেই গরম জলের জন্য রয়েছে এরকম গিজা লাগানো। আর এখানে বৃদ্ধ বৃদ্ধা সকলেই থাকতে পারবেন। এখানে বৃদ্ধ বৃদ্ধা স্বামী স্ত্রী হলে এক ঘরে থাকবে, আবার কোনো বৃদ্ধ মা যদি দুজনে মিলে এক ঘরে থাকতে চান। খুব সুন্দর। আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি ধনেপাতা। আচ্ছা, আর এইটা আপনাদের বোধহয় দিব্যাঙ্গ সেবা কেন্দ্র। আর চাটনি, দই, পাঁপড়, অনেক কিছু। আচ্ছা, আপনাদের আজকে যে মেনুগুলো হয়েছে এদের মধ্যে কোন কোনগুলো আপনাদের বাগান থেকে পেয়েছেন, কিনতে হয়নি? ধনেপাতা, চাল কুমড়ো, তারপরে উচ্ছে। আপনি সংঘের লোককে ফ্রি অফ কস্টে চিকিৎসা দেন। আর বাইরের যদি কেউ আপনাকে দেখাতে আসে সেক্ষেত্রে 50 টাকা করে ভিজিট লাগে। ওষুধ কি ওর মধ্যেই? বৃদ্ধাশ্রম ভারত সেবাশ্রমে তার মানে পরিষেবা আর পরিবেশ দুটোই পাবেন। আজকের ভিডিওতে থাকছে এখানকার ফোন নাম্বার ও ঠিকানা সহ যাবতীয় ডিটেলস। জেনে নেব টাকা কি লাগে এখানে থাকতে গেলে, জেনে নেব এখানকার সাথে যোগাযোগের পদ্ধতি, জেনে নেব কি কি পরিষেবা দেন এনারা, জেনে নেব কেমন আছেন এখানকার বৃদ্ধ বৃদ্ধারা। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার। সিমলাগড়, যার পূর্ব নাম হরিহরপুর, যেখানে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত বৃদ্ধাশ্রম ও দিব্যাঙ্গ সেবা কেন্দ্র। চলুন দেখে আসি। এই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ফ্লাইওভার দিয়ে চলে আসুন 2 নম্বর প্ল্যাটফর্মে। যেতে হবে হুগলির চুঁচুড়া মহকুমার অন্তর্গত পান্ডুয়া থানার সিমলাগড়ের ভারত সেবাশ্রম সঙ্গে। চলে যাব এই দিকে। আপনারা হাওড়া থেকে বর্ধমান মেন লাইন বা মেমারি লোকালে চড়ে 1.5 ঘন্টার মধ্যে অতি সহজেই চলে আসতে পারেন সিমলাগড় স্টেশনে। এরপর এই 2 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে 2 পা হেঁটে চলে আসুন জিটি রোডে, যেখানে এলে লাইন দিয়ে নজরে পড়বে টোটো, যেতে হবে ডান দিকে। তবে চাইলে আপনারা হেঁটেও আসতে পারবেন, কারণ এখান থেকে আশ্রমের দূরত্ব 1 কিলোমিটারেরও কম। সামনের এই টোটোগুলোই আপনাকে ভারত সেবাশ্রমে পৌঁছে দেবে জনপ্রতি মাত্র 10 টাকার বিনিময়ে। আর ওই সোজা গেলে রাস্তার বাঁদিকেই নজরে পড়বে ভারত সেবাশ্রম সংঘ। চলুন যাওয়া যাক। এখান থেকে 2 পা এগিয়ে বাঁদিকেই সিমলাগড় স্টেশন, আর ওখান থেকে মাত্র 700 মিটার দূরত্বে জিটি রোডের পাশে এটাই হলো সিমলাগড় ভারত সেবাশ্রম সংঘের প্রধান প্রবেশদ্বার। সিমলাগড় ভারত সেবাশ্রম যে সংস্থা 2018 থেকে এখানে জনসেবামূলক কাজ করে চলেছে, যে সংস্থার তত্ত্বাবধানে এখানে গড়ে উঠেছে একটি বৃদ্ধাশ্রম ও একটি দিব্যাঙ্গ সেবা কেন্দ্র। আসুন দেখে নিই। এটা বড় গেট, যার পাশেই রয়েছে একটি ছোট গেট, যার সামনে রয়েছে একটি ছোট্ট কলা বাগান, যা মন্দির প্রাঙ্গণের
এক প্রান্তে অবস্থিত। প্রাঙ্গণের এক প্রান্তে বাগানের পাশেই রয়েছে ছোট্ট এই রথ, যেখানে জগন্নাথ দেবের রথযাত্রা খুব ধুমধাম করে পালন করা হয়। এটা এখানকার গাড়ি পার্কিং এরিয়া, যার সামনে এটাই হলো ভারত সেবাশ্রম সংঘের মূল মন্দির চত্বর ও কার্যালয়, যার সামনে রয়েছে এই যজ্ঞবেদী, রয়েছে পরপর 3টি মন্দির ও প্রার্থনা গৃহ, যার ওপরে গেস্ট হাউস। চলুন এক এক করে দেখে নিই। প্রথমেই দেখে নেব মন্দির 3টি। ওই ধারে রয়েছে জগন্নাথ মন্দির, মাঝে এটা হলো গুরু মন্দির, আর এটা হলো শিব মন্দির, যেখানে নিত্য পূজা, ভাগবত পাঠ ইত্যাদির সুন্দর বন্দোবস্ত রয়েছে। চলুন দুপুরের প্রসাদের জন্য কুপন কেটে নেওয়া যাক, যার মূল্য জনপ্রতি 50 টাকা। যেখানে আপনিও কুপন পেতে পারেন, তবে অবশ্যই 2-1 দিন আগে ফোন করে নেবেন। রয়েছে গেস্ট রুমের ব্যবস্থাও। এই মন্দিরের ওপরেই রয়েছে গেস্ট হাউস, আর এদিকে সোজা গেলেই দেখা যাবে দিব্যাঙ্গ সেবা কেন্দ্র। চলুন দেখে নিই। প্রথমেই দেখে নেব গেস্ট হাউস ও বৃদ্ধাশ্রম। নিচের ফ্লোরে লাইন দিয়ে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বাথরুম, যেগুলির প্রত্যেকটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ঘরের সাথে অ্যাটাচ বাথরুম না থাকলেও যেহেতু ঘর সংলগ্ন বাথরুম, তাই খুব একটা অসুবিধা হবার কথা নয়। যেহেতু এখানে স্থায়ী বৃদ্ধাশ্রম তৈরির কাজ এখনও শুরু হয়নি, তাই বর্তমানে বৃদ্ধ বৃদ্ধাদের গেস্ট হাউসেই অস্থায়ীভাবে রাখা হয়েছে। যেখানে বৃদ্ধাশ্রম তৈরির কাজ সম্পূর্ণ হলেই ওনাদের স্থায়ীভাবে শিফট করা হবে বলেই শুনলাম। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই দ্বিতলে দেখা যাবে গেস্ট রুম, যেখানে বর্তমানে অস্থায়ীভাবে বৃদ্ধ বৃদ্ধাদের রাখা হয়েছে। এই দিকে লাইন দিয়ে রয়েছে পরপর অনেকগুলি ঘর, যেখানে অস্থায়ীভাবে আপনিও প্রতিদিন ঘর প্রতি 300 টাকার বিনিময়ে দিন কয়েকের জন্য থেকে যেতেই পারেন। যেখানে রয়েছে 5-7 মাপের 2টি করে বেড, যেগুলি চাইলে মোট 300 টাকা দিয়ে 4 জনেও শেয়ার করা যেতে পারে।
রয়েছে সংলগ্ন এরকম বড় বড় বেশ কয়েকটি পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা, যেখানে ওপরের প্রায় প্রতিটি বাথরুমের সাথেই রয়েছে গরম জলের জন্য এরকম গিজারের বন্দোবস্ত, রয়েছে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থাও। ভবিষ্যতে এখানে স্বকর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই সেলাই প্রশিক্ষণের ক্লাস শুরু হতে চলেছে। রয়েছে আরও অনেক স্বনির্ভর প্রযুক্তিকরণের চিন্তাভাবনা, রয়েছে আরও অনেক অসমাপ্ত কাজ, যেগুলি বর্তমানে অর্থাভাবে স্থগিত রয়েছে। আপনি কি এখানে রেগুলার রান্না করেন? হ্যাঁ। আচ্ছা দিদি, আপনার নামটা আরেকবার বলুন। বন্দনা রায়। বন্দনা রায়। আপনি এখানে রেগুলার রান্না করেন, তাই তো? হ্যাঁ, রেগুলার গুরু মহারাজের ভোগ রান্না করি প্রতিদিন। আচ্ছা, আপনাদের এখানে আজকে কি কি মেনু হচ্ছে? উচ্ছে কুমড়ো ভাজা হয়েছে, কচু শাক হয়েছে, চাল কুমড়োর ঘন্ট হয়েছে, আর মূলো দিয়ে মুগ ডাল হয়েছে, কচু ভাজা হয়েছে, আর ফুলকপি আলুর তরকারি হয়েছে, আর চাটনি, দই, পাঁপড়, অনেক কিছু। আচ্ছা, আপনাদের আজকে যে মেনুগুলো হয়েছে এদের মধ্যে কোন কোনগুলো আপনাদের বাগান থেকে পেয়েছেন, কিনতে হয়নি? ধনেপাতা, ধনেপাতা, চাল কুমড়ো, তারপরে উচ্ছে, আর কুমড়ো বাজার থেকে নিয়ে আসা হয়েছে, কচু শাক, ওই দুটো আমাদের এখানে। আচ্ছা, এখানে মূলো হয়েছে, মূলো হয়েছে, পুঁই শাক আছে, পালং শাক হয়েছে, পুঁই শাক হয়েছে, চাল কুমড়ো, কারি পাতা, সবই হয়েছে। খুব সুন্দর। ধনেপাতা হয়েছে ওইদিকে। আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছি ধনেপাতা। আর এইটা আপনাদের বোধহয় দিব্যাঙ্গ সেবা কেন্দ্র। হুম। ঠিক আছে দিদি, ধন্যবাদ। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বলুন, যোগ করে দেবো। ভোগের আচ্ছা, আলু মাখা, ওই যে আলু সিদ্ধ, আলু মাখা যেটা, বুঝতে পেরেছি। এইটা আপনাদের খাবার জায়গা। আসুন কথা বলে নি এখানকার এক আবাসিক ভদ্রমহিলার সাথে, জেনে নেব কেমন আছেন উনি এখানে। একটু আসছি ঠাকুমা। আসুন আসুন। ঠাকুমা, আপনার নাম কি? আমার নাম জয়া দাস। জয়া দাস। জয়া দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি আসাম, গুয়াহাটি। আসামের গুয়াহাটি? গুয়াহাটি। আচ্ছা, এখানে কতদিন আছেন? 5 বছর। 5 বছর, অনেক দিন হয়ে গেল। আচ্ছা, কেমন আছেন এখানে? ভালো। বাড়ির কেউ কি এখন যোগাযোগ রাখে? বাড়ির যোগাযোগ রাখার মধ্যে আমার ছেলে আছে, সে ব্যাঙ্গালোরে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওখানে থাকে তার বউ নিয়ে। তার ছেলে আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, জাপানে চাকরি করে। আচ্ছা। তার আরেক ছেলে আছে, আমার ছেলে, সে বায়োটেকনিক্যাল নিয়ে পড়ে। ঠাকুমা, এখানকার খোঁজ পেলেন কিভাবে? আমি 15 বছর কলকাতায় ছিলাম। আচ্ছা। তখন বালিগঞ্জের সঙ্গে যাতায়াত করতাম। বালিগঞ্জের কিছু স্বামীজির সঙ্গে আমার বিশেষ জানাশোনা। তখন ওনারা বললো যে যেহেতু আমার ছেলে আর যারা আছে নিকটবর্তী তারা বাইরে থাকে, তা আমি একটা বৃদ্ধাশ্রমে ঢুকবো এই মনে করে। তখন সেই স্বামীজিরা বললো যে আপনি অন্য জায়গায় যাবেন কেন, আমাদের আশ্রমেই থাকুন না। তাই চলে এলাম। আচ্ছা, আর এখানে আপনাদের রেগুলার চেক আপ কিছু হয়? বাবা, আচ্ছা। যেখানে মনে যাবো 5 বছর বাঁচতে পারতাম। আচ্ছা, আর এখানকার পরিবেশ তো খুব সুন্দর, সকাল সন্ধ্যায় ঠাকুরের নাম গান, তার মানে পরিবেশও খুব ভালো, পরিবেশ এবং পরিষেবাও ভালো। পরিষেবা ভালো। আচ্ছা, আর এখানকার খাওয়া দাওয়া ঠিকঠাক, খুব ভালো লাগে? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক, খাই না বলে আবার রাগারাগিও করে। মানে এখানে একদম বাড়ির মতো আছেন? বাড়ির মতো আছে। খুব ভালো, খুব ভালো। কারণ না, বাড়িতে থাকলে একটা দায়িত্ব থাকে, এইখানে আমার দায়িত্বটা ওরা নিচ্ছে। ঠিক, ফ্রি ভাবে আছেন, ফ্রি মাইন্ডে আছেন। আর ঠাকুমার এখন বয়স কত হলো? 73 বছর। 73? ঠিক আছে ঠাকুমা, ভালো থাকুন, কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকুন।
আসুন জেনে নিই এখানকার ব্যাপারে আরও বিস্তারিতভাবে। কথা বলে নেব স্বামী সর্বাত্মানন্দ মহারাজের সাথে। নমস্কার মহারাজ। নমস্কার। আচ্ছা, আপনার নাম কি মহারাজ? আমার নাম স্বামী সর্বাত্মানন্দ। আচ্ছা, স্বামী সর্বাত্মানন্দ। আর মহারাজ আপনার নাম? শিবমানন্দ। আচ্ছা, স্বামী শিবময়ানন্দ। মহারাজ, এখানকার সাথে আপনি কিভাবে জড়িয়ে আছেন? এই জায়গাটা আমরা দান হিসাবে পাই 18 সালে। ভূমিদাতা ছিলেন বিমল চন্দ্র, ছবি দেখতে পাচ্ছেন। তো উনি জীবিত থাকতে দিয়ে যেতে পারেনি, পরবর্তীতে ওনার সহধর্মিনী উনি এটা আমাদের দান করে এবং এই দানটা গ্রহণ করেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ। তারপরে আমাকে স্বামীজি বলেন যে তুমি যেহেতু হাওড়া হুগলি জেলায় কাজ করছো, ওখানে জায়গা নেওয়া হয়েছে, তুমি ওই জায়গাটা ডেভেলপমেন্ট করো। তো সেই সূত্রে এসে আমি এখানে আসি। 19 সাল পর্যন্ত কিছুই হয়নি, মানে 19 সালের শেষের দিকে আমরা এই গুরু মন্দির, শিব মন্দির এবং জগন্নাথ মন্দির এইটা আমরা শুরু করি। করোনা, তখন করোনার সময়, শেষ করতে করতে 21 সাল হয়ে যায়। তো 21 সালের শেষে ডিসেম্বরে যে অনুষ্ঠান আমাদের সামনে দেখছেন 18-19, এই ডেটেই স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ এসে ওপেনিং করেছিলেন। সেই থেকে 21 সাল থেকে চলছে। আর এখানে যে বৃদ্ধাশ্রম, সেখানে বর্তমানে কতজন বৃদ্ধ বৃদ্ধা আছেন? অ্যাকচুয়ালি লোকে হয়তো বলে বৃদ্ধাবাস, কিন্তু আমরা এটা নাম দিয়েছি স্বামী প্রণবানন্দ বানপ্রস্থ আশ্রম। কেননা সেই সত্যযুগে তপবনের মতো, যেমন মানুষের জীবন 4টে ভাগে আমাদের ঋষিরা ভাগ করেছিলেন, যে 25 বছর ব্রহ্মচর্য আশ্রম, 25 বছর গারস্থ আশ্রম, 25 বছর বানপ্রস্থ আশ্রম এবং শেষের 25 বছর সম্পূর্ণ সন্ন্যাস আশ্রম। তো সেই হিসাবের সেই তত্ত্বটাকে নিয়ে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, উনি তো সনাতন সংস্কৃতির ধারক বাহক, সেই ধারাটাকেই রেখে আমরা এটার নাম দিয়েছি বানপ্রস্থ আশ্রম। হঠাৎ করে এরকম বানপ্রস্থ আশ্রম তৈরির পিছনে কোনো বিশেষ কারণ? আমরা দেখেছি অনেকে আমাদের কাছে এসে, মায়েরা বা বয়স্ক পিতারা, তারা এসে আফসোস করেন যে স্বামীজি, ছেলে তো বড় করলাম, মানুষ করলাম, সে তো এখন আর আমাদের দেখে না। তো বৃদ্ধ বয়সে আমরা তাদের কাছে এখন বোঝা হয়ে দাঁড়িয়ে গেছি। আশ্রমের পক্ষ থেকে যদি এরকম একটা কিছু করা যায়, তাহলে পরে আমরা পয়সা দিয়েই থাকবো, বিনা পয়সায় তো থাকা সম্ভব নয়। তো সেই হিসাবে চিন্তা ভাবনা নিয়ে এখানে আমরা এই বানপ্রস্থ আশ্রম করব বলে সূচনা করেছি এবং মানুষের কাছে অ্যাপ্লাই করেছি। যারা এই বানপ্রস্থ আশ্রমে থাকতে চান তারা যোগাযোগ করবেন। এখানকার নিয়ম হচ্ছে যে তপবনে যেমন গুরু জায়গা দিত, সেই জায়গায় তারা নিজেদের ঘর নিজেরা বানিয়ে নিতেন। এখানে সিস্টেমটাও ঠিক তাই, যে আমরা জায়গা দেব, ঘর বানানোর যে খরচা, ইঞ্জিনিয়ার আমাদের বলেছেন অ্যাটাচ বাথরুম করে যে ঘর, সেটা 5 লাখ টাকা করে দিতে হবে। আর মাসের খরচা বর্তমানে আমরা 7,000 টাকা করে নিই। আর বাকি টাকা পয়সা আপনি ডিল করবেন, সব কিছুই করবেন, মেডিকেল আপনি সব কিছু করবেন, আমরা ব্যবস্থা করে দেব, কিন্তু সেই খরচাগুলো আপনাকে বহন করতে হবে। আশ্রমকে শুধু দিতে হবে ঘরের পয়সাটা আর মাসের খরচাটা। আর এখানে বৃদ্ধ বৃদ্ধা সকলেই থাকতে পারবেন? এখানে বৃদ্ধ বৃদ্ধা স্বামী স্ত্রী হলে এক ঘরে থাকবে। আবার কোনো বৃদ্ধ মা যদি দুজনে মিলে এক ঘরে থাকতে চান, তারপরে এই যে টাকাটা তাহলে শেয়ারে হয়ে যাবে। এদের দেখাশোনার জন্য আমাদের আশ্রমে বর্তমানে এখন প্রায় ধরুন 8-9 জন লোক আছে ফ্রি। এদেরকে দেখাশোনার জন্যও তো লোক দরকার, সেই জন্য এদেরকে আমরা বলেছি যে আমরা পয়সা বেতন দিতে পারবো না, কিন্তু আপনারা ফ্রি থেকে এদেরকে সার্ভিস দেবেন, সেই জন্য এরকম 7-8 জন লোক রাখা আছে। আচ্ছা, এখানে বৃদ্ধ বৃদ্ধা কজনের থাকার ব্যবস্থা রয়েছে? এখানে আমাদের উপরে টেম্পোরারি যেটা আমরা করেছি বানপ্রস্থ আশ্রমে থাকার ব্যবস্থা, তাতে আমাদের 8টা রুম আছে, তার মধ্যে একটা স্টোর করা হয়েছে, 7টা রুম আছে। আচ্ছা, তো 7টা রুমের মধ্যে 3টে তো বুক হয়েই আছে, আর বাকি ইমিডিয়েট যারা আসতে চায় তারা ওপরে এসে থাকতেই পারে। আচ্ছা, বাথরুমটা অ্যাটাচ নয়, পাশেই দেখেছেন বাথরুম ব্যবস্থাও ভালো। তো সেই জন্য ওখানে এখন যদি তারা কেউ থাকতে চায়, তাহলে বর্তমানে 4 লাখ টাকা দিয়ে সেই ঘরে ঢুকতে হবে। আবার যখন আমরা এই ঘর থেকে নিচের ঘর অ্যাটাচ বাথরুম হয়ে যাবে, শিফট করে দেব, তখন 1 লাখ টাকা আবার দিতে হবে তাকে। টোটাল 5 লাখ টাকা দিতে হবে। বুঝতে পেরেছি। আর ইমিডিয়েট যারা আসতে চান তাদের
ঘর আছে, এসে থাকতে পারে। মানে এখনো আপনার ওপরে 4টে ঘর ফ্রি আছে। Free আছে। আর ওই 4টে ঘরে কজন থাকতে পারবে? 2 জন করে থাকতে পারে। 2 জন করে। এক একটা এবার ঘর হ্যাঁ। পিছু 5 লাখ। 5। বুঝতে পেরেছি। বর্তমানে কতজন আছেন? এই টোটাল প্রায় 10 জনই। জনা 10। আচ্ছা, কেউ একজন এসে যদি থাকতে চায় তার মোটামুটি টোটাল খরচ কি আছে? 5 লাখ টাকা দিয়ে তাকে ঢুকতে হবে, মাসে মাসে যে খরচটা হবে মোটামুটি 7,000 মতো। মৃত্যু যারা এখানে বানপ্রস্থে থাকতে চান তাদের জন্য হচ্ছে যে ঘরের মূল্যটা 5 লাখ টাকা দিতে হবে। আর মাসে বর্তমানে এখন 7,000। লোক সংখ্যা বাড়লে এটা আমরা লাস্টে পর্যন্ত বলেছি যে 10 পর্যন্ত হতে পারে প্রয়োজনে, যখন লিফট ফিফট হয়ে যাবে, খরচা বেড়ে যাবে, নিশ্চয়ই লোক সংখ্যা বাড়বে। তো সেজন্য আপাতত 7। আপাতত 7। যারা এখানে থাকবে টাকা সেই ডিলিং করবে, আমাদের তার কি আছে না আছে আমাদের দেখার প্রয়োজনও নেই। ভবিষ্যতে উনি থাকার পরে যদি মনে করেন যে না এখানে খুব ভালো আছি, থাকবো, আমার ছেলে মেয়ে যখন দেখছে না তখন আমার যে সম্পত্তি বা টাকা পয়সা থাকবে আমি আশ্রমে দিয়ে যাব, সেটা তাদের নিজস্ব ব্যাপার, নিজস্ব ডিক্লেয়ার করবে তারা। মহারাজ আপনাদের অতিথি নিবাস আছে তাই তো? মানে বাইরে থেকে কেউ যদি আসে সে ইচ্ছে করলে 1-2 দিন থাকতে পারবে। আচ্ছা, ম্যাক্সিমাম এখানে কতদিন রাখা হয়? সে কি যতদিন ইচ্ছা থাকতে পারে? ম্যাক্সিমাম এখানে যে সিস্টেমটা করা হয়েছে, একটা ঘরে থাকলে পার ডে 300 টাকা দিতে হবে। আর খাওয়ার জন্যে সকালে, দুপুরে আর রাত্রে 130 টাকা পার হেড দিয়ে, এবার কেউ যদি 10 দিন থাকতে চায় থাকতে পারে, কেউ যদি 1 মাস থাকতে চায় থাকতে পারে, কিন্তু সিস্টেমটা একই থাকবে। আর যারা পার্মানেন্ট হিসেবে আসছে তাদের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আলাদা। আচ্ছা, আর একটা ঘরের জন্য 300 টাকা। একটা ঘরে তো সেই ঘরে ইচ্ছে করলে 4 জন, ইচ্ছে করলে 1 জন। হ্যাঁ। আচ্ছা, পার হেড খাওয়ার জন্য এক্সট্রা 130 টাকা। এখানে কিসের ডাক্তারবাবু কবে কবে বসেন? এখানে আমাদের ধরুন 24 ঘন্টা হোমিওপ্যাথি ডাক্তার আছে, 2 জন ডাক্তার আছেন, একজন রবিবারে আছেন, আর বাকি ডাক্তার তো আমাদের সবসময় থাকে 24 ঘন্টা। প্রতি মাসে মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটালের মাধ্যমে এই এলাকার গরিব মানুষদের চক্ষু পরীক্ষা করে ফ্রি চশমা দেওয়া হয়, এবং যাদের ক্যাটারার অপারেশনের প্রয়োজন হয় তাদেরকে কলকাতায় নিয়ে গিয়ে মারোয়ারি হসপিটালে অপারেশন করিয়ে আমরা আবার ফিরিয়ে নিয়ে এসে তাদের গাড়িতে পৌঁছে দিই। তার জন্য শুধু যাতায়াত খরচাটা লাগে, বাকি অপারেশন পুরা ফ্রি। যারা আছেন বা যারা থাকবেন তাদের জন্য নিয়মিত হেলথ চেক আপ, ফিজিওথেরাপি, ব্যায়াম, সাইকোলজিস্ট, এরকম কোনো সার্ভিস দেওয়া হবে? যখন পুরাপুরি চালু হয়ে যাবে ওগুলো সিস্টেম সব আমাদের করা আছে। যখন পুরাপুরি চালু হয়ে যাবে, এখন তো সেইভাবে নেই, সেই জন্য এখন তো ডাক্তারবাবু আছেন, উনি দেখাশোনা করেন। আচ্ছা, আর যখন ফুলফিল হয়ে যাবে, যে 10 জন 15 জন লোক এসে গিয়েছেন, তখন আমাদের সাপ্তাহিক চেক আপ থাকবে, ডাক্তার এসে চেক আপ করবেন, ফিজিওথেরাপি আছে, বিভিন্ন যার যেটা প্রয়োজন সেটা আমরা সার্ভিস দেব, কিন্তু তার যে খরচাটা সেটা তাকে বিয়ার করতে হবে। বুঝতে পেরেছি। বর্তমানে যে সমস্ত বৃদ্ধা আছেন তারা যদি হঠাৎ অসুস্থ হয় কি করেন আপনারা? আপনাদের কি নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে? হঠাৎ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য ব্যবস্থা আছে, গাড়ি আছে। আচ্ছা, আমরা দ্রুত হসপিটালে নিয়ে যাব বা ডাক্তার কল করব। এখানে কাছাকাছি হসপিটাল, নার্সিং হোম? হসপিটাল এখানে পান্ডুয়া গ্রামীণ হসপিটাল আছে। আচ্ছা, আর এখান থেকে 25 কিলোমিটার হচ্ছে আপনার বর্ধমান হসপিটাল, 15 কিলোমিটার হয়তো চুচড়া মানে ডিস্ট্রিক্ট হসপিটাল। তারপরেও যদি আমরা মনে করি যে এমসে নিয়ে যাবো কল্যাণী, এখান থেকে 30-35 কিলোমিটার কাছাকাছি, সেই ব্যবস্থা আছে। আর তাছাড়া আমাদের ডক্টর যারা ভক্ত আছে তাদের সাথে যোগাযোগ আছে, কোনো কিছু হলে পরে তাদের সঙ্গে সাজেশন নিয়ে আমরা পাঠিয়ে দিই। মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কোনো কিছু আলাদা করে ব্যবস্থা করেন? সন্ধ্যা ভোজন হয়, আরতি হয়, গীতা পাঠ হয়, তারপরে ধ্যান হয়, ওঙ্কার ধ্বনি শব্দ হয়, গুরু মহারাজ জীবনী পাঠ, রামায়ণ পাঠ, মহাভারত পাঠ, এইসব ব্যবস্থা। এমনি মাসে বা বছরে কোনো বিশেষ প্রোগ্রাম? মাসে যখন ফুলফিল হয়ে যাবে আমাদের সেইটা মাথায় আছে যে বছরে একবার তাদেরকে নিয়ে আমরা, আমাদের বিভিন্ন জায়গায় তো আশ্রম আছে, সেই সব জায়গায় তারা যদি যেতে সক্ষম হয় তো আমরা বছরে একবার ট্যুর প্রোগ্রাম করে তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। আচ্ছা মহারাজ, এখানকার সাথে যোগাযোগের কোনো নাম্বার রয়েছে যেটা দেওয়া যাবে? আপনি যে নাম্বারটা ভিডিওতে দেবেন সেখানে হাজারো লোক হয়তো আপনাকে ফোন করে কাজের সময়তে রাত্রেও বিরক্ত করতে পারে, তো সেটা বুঝে আপনি যদি নাম্বারটা দেন ভালো হয়। সকালের দিকে করুক আর নাহলে বিকালের দিকে করুক। 11টার সময় আমি ধরি না, আরতি আছে। স্বাভাবিক। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি আছে, 7টার সময় সব ঘরে থাকে ফোন।
তাছাড়া বাকি সময় করুক, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা কি একটু বলা যাবে? হ্যাঁ, আমার নাম্বার স্বামী সর্বাত্মানন্দ 9882325035। এটা হচ্ছে এয়ারটেল, আর বিএসএনএল হচ্ছে 9432010522। পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় এখানে কিভাবে আসবে? হাওড়া থেকে যারা আসতে চাইবেন, হাওড়া থেকে মেন বর্ধমান লোকাল ট্রেন ধরবেন, ধরে সিমলাগড় স্টেশনে নামবেন। সিমলাগড় স্টেশনে নেমেই জিটি রোডে আসবেন। জিটি রোডে এসেই দেখবেন টোটো দাঁড়িয়ে আছে। ওই টোটোওয়ালাকে বললেই হবে যে ভারত সেবাশ্রমের সঙ্গে যাব, 10 টাকা নেবে, একদম আশ্রমে পৌঁছে দেবে। আর শিয়ালদা থেকে যদি আসেন তাহলে পরে আপনাকে হয় ভেঙে ভেঙে আসতে হবে, আর তা নাহলে ডাইরেক্ট শিয়ালদা বর্ধমান একটা 10:30 ট্রেন আছে, সেই ট্রেনে এসে আপনি সিমলাগড়ে নামতে পারেন। আচ্ছা, আর বর্ধমান থেকে যদি কেউ আসতে চান, মেন লোকাল ট্রেনে উঠে বৈচি গ্রামের পরেই হচ্ছে সিমলাগড় স্টেশন, ওখানে নেমে যাবেন, টোটো ধরবেন, সিধা আশ্রমে চলে আসবেন। আচ্ছা, আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা? পিছনে যে জায়গাটা রাখা আছে আপনি দেখলেন, সেই জায়গাটাই ওই বানপ্রস্থ আশ্রমের আমরা 4তলা বিল্ডিং উইথ লিফট সহ বানানোর পরিকল্পনা আছে, এবং সেটাও নির্ভর করছে এই যারা থাকবেন ভক্তরা, তাদের টাকা পয়সা দানের উপরে নির্ভর করছে। সেই জন্য 4-5 জন ঠিক হয়ে গেছে। আমরা বলেছি যারা আসতে চান জানুয়ারিতে এসে বুক করবেন। তো মোটামুটি বর্তমানে আমরা 2তলা বানাবো। 2তলায় আমাদের রুম হবে 9টা, আর নিচে হবে ডাইনিং কাম কিচেন, একসাথে খেতে হবে। যে অসুস্থ তার খাবার দিয়ে আসা হবে, কিন্তু যে সুস্থ তাকে নিচে এসে সবার সাথেই খেতে হবে, এই ব্যবস্থা করা হচ্ছে। 9টা ঘরের মধ্যে আপাতত ধরুন আগেই তো 3টা বুক হয়েই আছে, আপাতত আমরা 9টা 10টা নেব আর কি। আচ্ছা, আর কি কি জনসেবামূলক কাজ করেন আপনারা? এখানে জনসেবা বলতে আশ্রম হওয়ার আগে থাকতেই, মানে 18 সাল থেকেই আমরা এখানে এই এলাকার গরিব মানুষদের চাল ডাল তেল মশলা সবজি টবজি দিয়ে সাহায্য করেছি। প্রতি বছর শীতের কম্বল দেওয়া হয়, দুর্গাপূজায় মায়েদের শাড়ি, ছেলেদের ধুতি দেওয়া হয়। তো এইরকম সেবামূলক কাজ 18 সাল থেকেই চলছে। এখানে পুরোপুরি নিরামিষ? পুরা নিরামিষ খাবার। আচ্ছা, যারা পেনশন হোল্ডার থাকবেন তাদের জন্য সাইবার ক্যাফে বা এটিএম দরকার হয়, কাছাকাছি কি কোনো এটিএম সাইবার ক্যাফে সবই রয়েছে? এগুলো সব আছে, কাছেই পান্ডুয়াতেই আছে। আচ্ছা, কাছেই একদম, এখান থেকে 3 কিলোমিটার দূরে। আচ্ছা, আপনাদের এই মন্দির বা এই ভারত সেবাশ্রম খোলা বন্ধের সময় কি আছে, আর নিত্য পূজার সূচি কি আছে? আমাদের এই সিমলাগড় আশ্রমের নিত্য পূজার ব্যবস্থা 3 বেলা আছে। সকালে একবার ভোর 4টে, দুপুরে 11টায়, আরতির পরে ভোগ 12:30টায় আমাদের প্রসাদ দেওয়া শুরু হয়ে যায়। তারপরে সন্ধ্যায় আবার 6টা থেকে ভজন কীর্তন পাঠ শুরু হয়, 7টায় আরতি হয়। এই নিত্য পূজার ব্যবস্থা মন্দির পূজা আরতির পরেই বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর বছরের কোনো বিশেষ অনুষ্ঠান এখানে হয়? হ্যাঁ, বছরে এখানে অনুষ্ঠান বলতে আমাদের রথ আছে, জগন্নাথ দেব আছে দেখেছেন মন্দিরে, সেই জন্যে রথের অনুষ্ঠান হয়। তারপরে প্রণবানজি মহারাজের জন্মতিথি যে মাঘী পূর্ণিমা, সেটা হয়, গুরু পূর্ণিমা হয়, অর্থাৎ প্রতি পূর্ণিমাতেই আমাদের এখানে যজ্ঞ হয়। ডিসেম্বরের 18-19 ফিক্সড ডেট, এই ডেটেই এই বাৎসরিক অনুষ্ঠান হয়, যেহেতু এই ডেটে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল, ওপেনিং হয়েছিল। তাছাড়া হঠাৎ করে বন্যা হলো, দুর্ভিক্ষ হলো, সেই সব সেবামূলক কাজেও এই আশ্রম থেকে আমরা করি। আর বাসন্তী পূজা হয় আমাদের এখানে। আচ্ছা, এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা তো রয়েছে? এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে, সেই জন্য আমরা বলি যারা এসে প্রসাদ নিতে চান তারা আগের দিন ফোন করবেন, বা থাকতে চান আগের দিন ফোন করবেন, সেই ব্যবস্থা করা হবে। আর কজন আসবেন সেটা জানাবেন। আচ্ছা, আর প্রসাদের তো কুপন আমাদের সিস্টেম করাই আছে। দুপুরে একবেলা প্রসাদ যদি কেউ নেয় 50 টাকা, আর যারা এখানে থাকবেন তাদের 3 বেলা প্রসাদ নিতে হবে 130 টাকা। 130 টাকা। হ্যাঁ, যারা এখানে পার্মানেন্ট থাকতে চান তাদের জন্য আইডি প্রুফ লাগবে, দরখাস্তও করতে হবে, সেই অনুযায়ী এখানে আমরা তাকে এন্ট্রি দেব। যারা পার্মানেন্ট থাকতে চায় তাদের ব্যাপারটা তো আলাদা, আপনাদের সাথে যোগাযোগ করলে। যারা যাত্রী নিবাসে থাকতে চান তাদেরও আধার কার্ডের নাম্বার দিতে হবে, আচ্ছা, আইডি প্রুফ দিতে হবে। ঠিক আছে মহারাজ, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বলার থাকে বলতে পারেন। এনি হায়ার চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকবৃন্দকে আমি ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে জানাই যে আপনাদের যদি এখানে এসে থাকার ইচ্ছা হয় আপনারা থাকতে পারেন। আর তাছাড়াও এই ভিডিও দেখার পরে
যদি মনে করেন যে আপনি বানপ্রস্থ আশ্রমে এসে থাকতে চান, তাহলে পারে আপনি যোগাযোগ করবেন এবং ঘরের টাকা দিলে আমরা ঘর বানাবো, আপনি এসে থাকতে পারবেন। আর তাছাড়াও ইমিডিয়েট যারা আসতে চান, সে তো আগেই বলাই আছে, তাহলে পরে আপনারা আমাদের ঘর আছে, আপাতত 4 লাখ টাকা দিয়ে আপনি এসে থাকতে পারেন। তো সেই জন্যে সমস্ত ভক্তের কাছে আমার অনুরোধ, কারণ ভারত সেবাশ্রম সংঘ একটা সেবামূলক প্রতিষ্ঠান, মানুষের সাহায্যেই এই আশ্রম চলে, কোনো সরকারি সাহায্য এই আশ্রম পায় না, কারণ মানুষ সাহায্য করে বলেই এত বড় আশ্রম হয়েছে। তো সেই জন্যে আমরা আপনাদের জায়গা দেব, আপনারা আপনাদের থাকার আজীবন থাকার ঘর আপনারা বানিয়ে নেবেন, এটাই হচ্ছে আমাদের রিকোয়েস্ট। কারণ আমরা ঘর বানিয়ে আপনাকে দিতে পারবো না। কোনো সহৃদয়বান ধর্মপ্রাণ ব্যক্তি যদি মনে করেন যে না, আমি আশ্রমে একটা বানপ্রস্থের ঘর বানিয়ে দেবো আমার মা বাবার স্মৃতিতে, যেখানে বৃদ্ধ মা বাবারা থাকবেন, পরোক্ষভাবে তার মা বাবারই সেবা হলো, এই রকম ভক্তরাও যদি মনে করেন যে টাকা দিয়ে বানিয়ে দেব, তাহলে আমরাও সেটা গ্রহণ করব, এই আবেদন রইল। আচ্ছা, আর বর্তমান প্রধানমন্ত্রী বললেন প্রতিবন্ধকতা বোঝাতে মানুষের অক্ষমতাকে কোনোভাবেই তুলে ধরা উচিত নয়, কাজেই বিকলাঙ্গ নয় দিব্যাঙ্গ বলুন, কারণ এই ধরনের মানুষের কোনো না কোনো অসাধারণ ক্ষমতা থাকে যেটা হয়তো আপনারও নেই। আর এনাদের সত্যি কোনো না কোনো ইন্দ্রিয় এতটাই স্ট্রং যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, যেটা সত্যি ভগবানের দান আর যেটা সত্যি দিব্যাঙ্গ বলেই সম্ভব। আসুন জেনে নিই এখানকার দিব্যাঙ্গ সেবা কেন্দ্র সম্পর্কে। আপনাদের এখানে দিব্যাঙ্গ সেবা কেন্দ্র রয়েছে শুনলাম, তো ওই ব্যাপারটা যদি একটু ডিটেলসে বলেন। এটা অ্যাকচুয়াল করা হয়েছিল প্রথমে কালনাতে, কতগুলো গার্জেন এসেছিলেন, এর একটা ইতিহাস আছে। আমি তখন কলকাতায়, আমি তো এমনি কলকাতাতেই থাকি, বালিগঞ্জে হেড অফিসে। দুটো ডিস্ট্রিক্টের যত মিলন মন্দির আছে আমি দেখাশোনা করি। তো সেই সময় কিছু গার্জেন আমার কাছে গিয়েছিলেন যে স্বামীজি, আপনি তো চারিদিকে কাজ করছেন, কিন্তু আমাদের ছেলেদের জন্য তো আপনাকে একটু ভাবতে হবে। বললাম কী ভাবনা? তো বললো আমার ছেলেমেয়েরা এরকম প্রতিবন্ধী, কেউ বোঝে না, কেউ চিৎকার করে, কেউ কথা বলতে পারে না। আলোচনা হয়, আমি বললাম ঠিক আছে বলুন কি। তো গার্জেনরা মিলে আমার কাছে বালিগঞ্জে গিয়েছিলেন। তো আমি বললাম ঠিক আছে, আপনারা যদি করতে চান আমি জায়গা দেব। তো কানলাতে প্রথমে ভিত্তিপ্রস্তর হয়। তখন প্রথম ছিলেন 6টা গার্জেন, কিন্তু তারা আবার চাকরির ক্ষেত্রে ট্রান্সফার হয়ে যাওয়ার ফলে কমে গেল সংখ্যা। তখন ভিত্তিপ্রস্তর হওয়ার পরেও আর সেটা সাকসেস হয়নি। তারপরে যখন এই জায়গাটা পাওয়া গেল, তখন আবার তারা যোগাযোগ করলো, আরও কিছু গার্জেন আসলো। আচ্ছা, গার্জেন এসে আমরা বললাম তাহলে যদি করতে চাও তাহলে আশ্রমের সাথে করো। তো ওই পিছনে জায়গাটা তাদের দেখানো হলো, তারা বললো ঠিক আছে আমরা এখানে করব। তো নিয়ম কানুন করে আমাদের সেক্রেটারির সাথে পারমিশন নিয়ে তারপরে আমরা এই কাজটা শুরু করি। এই কাজটার প্রথম হচ্ছে তারা গার্জেনরা বলছেন যে আমাদের ছেলেরা মেয়েরা, আমরা আমাদের যারা ভালো ছেলে মেয়ে আছে বা আত্মীয় স্বজন আছে তাদেরকেও বিশ্বাস করতে পারছি না, কেননা আমাদের মৃত্যুর পরে দেখা যাবে আমার নিজের ছেলে বা বৌমা হয়তো ওকে না খেয়েই মেরে দেবে। আমার দ্বিতীয় সন্তান নেই, আত্মীয়র ওপরে যদি ছেড়ে যায় তাহলে তারা তার অর্থটা নেবে কিন্তু তার সেবা করবে। তাই আমরা আপনাদের আশ্রমের উপর আস্থাশীল, তাই আশ্রমের সাথেই আমরা আমাদের অর্থ দিয়েই ঘর বানাবো এবং যা খরচা সব কিছু আমরা বেয়ার করব এবং আমাদের অবর্তমানে আপনারা বাচ্চার দায়িত্ব নেবেন, সেইভাবে সব ডকুমেন্টস তৈরি করা হয়েছে। মা বাবা সহ বাচ্চা এখানে থাকবে সেই প্রতিজ্ঞা করা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে আপনাদের মৃত্যুর পর তার যে পেনশন বা টাকা, সে টাকা কিন্তু আত্মীয় স্বজন তখন কেউ কিন্তু উঠাতে পারবে না, সেটার রাইট কিন্তু এখানের যে ইনচার্জ স্বামীজি থাকবেন তার হাতে দিতে হবে। তা নাহলে দেখা গেল ছেলে রয়ে গেল, আপনারা মারা গেলেন, টাকা পয়সা আত্মীয় স্বজন আর আমাদের দিল না, তখন আমরা তো চালাতে পারবো না। তো সেই জন্য এই সিস্টেম করা হয়েছে, যাদের পেনশন আছে তারা পেনশন পাবে, আর যাদের পেনশন নেই তারা তার খরচের টাকা ফিক্সড ডিপোজিট করে যাবে, তখন গার্জেন হবে আশ্রমের সন্ন্যাসী। এই হিসাবে এটা করা হয়েছে। স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ গত বছর এসে ওপেনিং করেছেন। এটা 12টা ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে, 800 850 স্কোয়ার ফুট করে ফ্ল্যাট দেওয়া হয়েছে, ডবল বেডরুম, আচ্ছা, ডাইনিং, একটা ছোট কিচেন। কিন্তু আমাদের এখানে সিস্টেম হচ্ছে কিচেন করে দেওয়া হয়েছে ঠিকই, প্রয়োজন ছাড়া মানে রান্না হবে না। এখানে কমন কিচেন করা হয়েছে, নিচে ডাইনিং করা হয়েছে, সকলকে একসাথে এসে খেতে হবে।
মেন রান্নাটা কিন্তু এক জায়গাতেই হবে। লোকে সংসার ভেঙে ভেঙে আলাদা হচ্ছে, আমরা চাইছি যে সংসারগুলো এক কাছে হোক, সেই জন্য 12টা ফ্যামিলি একসাথে করা হয়েছে। বুঝতে পেরেছি। এখন কটা খালি আছে? খালি একটাও নেই, সব বুক হয়ে গেছে। আচ্ছা, 12টাই বুক। তো ভবিষ্যতে কেউ যদি আসতে চায়? ভবিষ্যতে আমাদের অনেক গার্জেন আসছে, কিন্তু যেহেতু আমাদের আর পাশে জায়গা নেই, সেই জন্য এই খালি জায়গাগুলো কেনার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আপনার নামটা যদি বলেন। বিশ্বতোষ হালদার। আপনি কত বছর ধরে ভারত সেবাশ্রমের মানে সিমলাগড়ের এই ভারত সেবাশ্রমকে সার্ভিস দিচ্ছেন? 6 বছর ধরে এখানে আসছি, যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আসছি, কিন্তু পার্মানেন্টভাবে মনে হয় 2.5 বছরের মতো এখানে আছি। আপনি এখানে রোজই থাকেন? সবসময়ই থাকি। আর এমনি কেউ যদি বাইরে থেকে এসে কেউ যদি আপনাকে দেখাতে চায়, সে কি দেখাতে পারে? হ্যাঁ। আচ্ছা, তার জন্য কোনো রকম ভিজিট? একটা সাধারণ কমন ভিজিট আছে, সেটা হচ্ছে 50 টাকা। আচ্ছা। আর যদি ক্রনিক কোনো সমস্যা দেখা দেয়, যে অনেক সময় লাগে, ঘন্টা 3-4 মতো সময় লাগে, তাহলে একটু বেশি নেওয়া হয়, 1000 টাকার উপরে পড়ে। এখানকার ভারত সেবাশ্রমের কেউ যদি আপনাকে দেখাতে চায়, ওটা ফ্রি? আমাদের সঙ্গের যারা তাদের ফ্রি। আর আপনি কি কি রোগের চিকিৎসা করেন? রোগ হচ্ছে 3 ধরনের, অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক, 3টেরই আমরা চিকিৎসা করি। আর আমরা হচ্ছে সিঙ্গেল মেডিসিন। অনেক ডাক্তার আছেন যারা অনেক মেডিসিন একই সাথে ব্যবহার করেন কিংবা বারবার পাল্টান, আমরা চেষ্টা করি যাতে ঔষধ কখনো না পাল্টাতে হয়। আপনি সংঘের লোককে ফ্রি অফ কস্টে চিকিৎসা দেন, আর বাইরের যদি কেউ আপনাকে দেখাতে আসে সেক্ষেত্রে 50 টাকা করে ভিজিট লাগে। ওষুধ কি ওর মধ্যেই না ওর বাইরে? হ্যাঁ, যদি আমাদের এখানে যে স্টক আছে, এই যে এইখানে ঔষধ আছে, ভিতরে আরও ঔষধ আছে, সেগুলো আমরা এমনি ফ্রি দিয়ে দেবো ওর মধ্যে। আর যদি বাইরে থেকে কিনতে হয় সেটা ওদের বিয়ার করতে হবে। আচ্ছা, দিব্যাঙ্গ সেবা কেন্দ্র রয়েছে পাশে, ওদের সম্ভবত মোটামুটি একটা নিয়মিত হয়তো চেকআপের দরকার হবে। আমাদের কাছে যারা আসেন তাদের জন্য এই যে বাইরের লোক হিসাবে ওদের ট্রিট করা হয়। এই সংঘের আন্ডারে মানে এখানকার না, হ্যাঁ এর আওতায় আছে, কিন্তু ওরা সম্পূর্ণ স্বাধীন। মানে আমাদের এখানকার কিছু নিয়ম আছে কি, এখানে সব নিরামিষাহারী, কিন্তু ওদের কাছে এই বাইন্ডিংসটা কখনো আরোপ করা হয় না। আমরা সাধারণ ভাষায় যেটা জানি বিকলাঙ্গ, তো সেটা না বলে দিব্যাঙ্গ বলার কারণ কি? বিকল বলতে তাকে অনেক সময় আন্ডার এস্টিমেট করা হয় শব্দটার দ্বারা, যাতে এরকম না ঘটে সেই জন্য দিব্যাঙ্গ শব্দটা ব্যবহার করা হয়, যাতে তাদের মনেও আঘাত না লাগে, আর শব্দটা যেন কারো কানে না লাগে। যারা দিব্যাঙ্গ হয় তাদের কোনো না কোনো ইন্দ্রিয় প্রচণ্ড রকমভাবে সক্রিয় থাকে, কেন এটা হয়? যদি কোনো একটা জায়গায় স্নায়ু সমূহ বিকলাঙ্গতার সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে অন্যান্য সমস্ত স্নায়ু কেন্দ্র অত্যন্ত শক্তিশালীভাবে ক্রিয়া করতে শুরু করে। কেননা যে তার সমস্ত সেন্স অর্গানগুলো জগৎ থেকে সমস্ত যে এগুলো ডাটাগুলো সে কালেকশন করবে, কোনটা দিয়ে সে করবে, চোখ দিয়ে করবে, কান দিয়ে করবে, কিংবা অন্যান্য অঙ্গ দিয়ে করবে, কোনটা দিয়ে করলে তার সবচেয়ে ভালো, সে সেইটা বেছে নেবে। আচ্ছা, এই কারণে কোনো না কোনো অঙ্গ ভীষণভাবে স্ট্রং, অত্যন্ত সক্রিয় হয়। ঠিক আছে ডাক্তারবাবু, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, খুব ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, নমস্কার, তোমরা সবাই ভালো থেকো। ওই সোজা চলুন মন্দিরের পিছন দিকে, দেখে নেব দিব্যাঙ্গ সেবা নিকেতন, দেখে নেব নতুনভাবে বৃদ্ধাশ্রম যেখানে তৈরি হবে সেই জায়গাটাও। তবে আমি দুঃখিত, কারণ এই দিব্যাঙ্গ সেবা নিকেতন বন্ধ থাকায় ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। যদিও দেখিয়ে কতটা লাভ হতো জানি না, কারণ একটা ঘরও আর খালি নেই। আর পাশের এই জায়গাটাতেই তৈরি হতে চলেছে 4 তলা বৃদ্ধাবাস, যেখানে আপাতত 2টো তলা সম্পূর্ণ করা হবে বলেই শুনলাম।
আশ্রমের পিছন দিকটায় চাষ করা হয়েছে প্রচুর শাকসবজি, যাতে বাজারের সবজি কম কিনতে হয়। এতে টাকা তো বাঁচবেই, বাঁচবে নিজেদের স্বাস্থ্য। চলুন খেতে বসে পড়ি, কারণ ঘড়িতে এখন প্রায় দুপুর 1টা। তবে প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর আপনাদের জিজ্ঞাসার জন্যই এখানকার সাথে যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে বহুবার লিখে দিয়েছি, প্রয়োজনে দেখে নেবেন। তবে একান্ত অনুরোধ, দয়া করে পুরো ভিডিও দেখুন, তারপরে কোনো প্রশ্ন থাকলে তবেই ফোন করুন। যাই হোক, আজ এই পর্যন্তই। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন। নমস্কার।